অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের আলোচনা শুরু করছি। আমাদের শীর্ষ অভিভাবক এবং সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী জনাব লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক অবসরপ্রাপ্ত দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা গভীরভাবে শোকাহত এবং আমরা ওনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। তো যাই হোক, আজকের মূল আলোচনায় আসি। আমার কাকারে নিয়ে যেমন পারি না, তেমনইভাবে আমগো কিছু শুভাকাঙ্ক্ষী জিগরি ভাই বেড়াদার আছে, হেগরে নিয়েও আর পারি না। কয়দিন পরপরই আমগো ওই জিগরি ভাই বেড়াদার গো বিসি লক হয়ে যায়। ওই কাকা একটা ভুগিচুকি বয়ান দেয় আর হেগো বিসি লক হয়ে যায়। তো কাকায় সম্প্রতি তার দালালগুলারে আমগো হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড চেয়ারম্যানের পিছে লেলাইয়া দিছে, মানে আমগো বড়ুয়া সাহেবের পিছে লেলাইয়া দিছে আর কি। তো ওই কাকার দালাল গুলাই কইতাছে বড়ুয়া সাহেবেরে বলে ফ্যাসিবাদী সরকারে নিয়োগ দিছে, মানে বড়ুয়া সাহেব এখন খুব খারাপ হয়ে গেছে। তো এই যে কাকার দালালেরা এখন যে বড়ুয়া সাহেবের পিছে লাগছে, এইটা দেখাই আমগো জিগরি ভাই বেড়াদার অনেকের বিসি লক হয়ে গেছে। তো আপনাকে বিসি আনলক করতেছি, খারান তার আগে আরেকটু অন্য আলাপগুলো একটু সেরালি। তো যেই কথা কইতেছিলাম আর কি, যে বড়ুয়া সাহেব এখন খারাপ হয়ে গেছে, এতদিন খুব ভালো আছিল। ওই যে আপনাকে মনে আছে না, কাকাই যে একবার কইছিল এই যে মাসখানেক আগে, যে বড়ুয়া সাহেব একদিনের লেগা দেশে আইয়া কাকারে সিপা দিয়া নিয়োগ দিব, এমডি নিয়োগ দিয়া বড়ুয়া সাহেব আবার চলে যাব, তখন বড়ুয়া সাহেব খুব ভালো আছিল, এখন খারাপ হয়ে গেছে আর কি। মানে বড়ুয়া সাহেব যখন কাকারে নিয়োগ দিতে চাইছিল তখন হ্যাঁ খুব ভালো আছিল, আর এখন যেহেতু বড়ুয়া সাহেব স্পেশাল অডিট শুরু করছে, হ্যাঁ এখন বড়ুয়া সাহেব খুব খারাপ হয়ে গেছে না। তো যাই হোক, ওই যে কাকারে যে বড়ুয়া সাহেবে নিয়োগ দিব, সেই অডিও ক্লিপটা তো আপনারা এর আগেও একবার শুনছিলেন। চলেন আমরা আজকে আর একবার শুনি। ওই যে 21শে এপ্রিল 2025 এই সময় আমরা এই অডিও ক্লিপটা সোশ্যাল মিডিয়ায় পাইছিলাম। তো চলেন আমরা এই অডিও ক্লিপটা আজকে আরেকবার শুনি। আরেকটা ভালো খবর হচ্ছে, প্রশান্ত বাবু আমাকে ফোন করছে। ফোন করে উনি রাজি হয়েছে, আমাকে উনি নিয়োগ দিতে রাজি এমডি হিসাবে। এবং আমি যেহেতু তাকে বলছি লন্ডনে বসে আমাকে নিয়োগ দিলে আমি নেবো না, এই জন্য উনি বলছে বিকল্প হিসাবে উনি বাংলাদেশে একদিনের জন্য আসবে। সব শেয়ার হোল্ডার ডাইরেক্টরদেরকে ডাকবে, ডাইকে এমডি হিসেবে দেশের এমডি না বৈশাখী টিভির এমডি? স্যার দেশের এমডি হিসেবে সে বাংলাদেশে আসবে, একদিনের জন্য আসবে। সকালের ফ্লাইটে আসবে, হোটেলে উঠবে, মিটিং হোটেলে করবে, পরে সে রেজুলেশনে সই করে দিয়ে চলে যাবে সন্ধ্যার ফ্লাইটে। সে বলছে আমি শুধু আপনাকে নিয়োগ দেওয়ার জন্য একদিনের জন্য বাংলাদেশে আসবো। আমি খুশি হয়েছি, আমি ঠিক আছে ফাইন আসেন। আমাকে বলছে আমি কবে আসবো এটা দয়া করে কারোর সাথে আলাপ করে না। আমি বলছি ফাইন, ঠিক আছে, নো প্রবলেম, আমি কারোর বলবো না। 61 জনের সাথে আলাপ করতে। আচ্ছা, শুনলেন তো, মানে এতদিন বড়ুয়া সাহেব বালা আছিল, কি আদরের খাতির আর কি পিতলা খাতির, এখন বড়ুয়া সাহেব বলে ফেসিবাদের দোষর হয়ে গেছে। হ্যাঁ, এই হলো কাকার বাটপারি। যাই হোক, আসেন এবার আমগো ওই জিগরি ভাই বেরাদর্গ ইস্যুতে আসি। তো আমগো চেয়ারম্যান মহোদয়ের পিছে কাকা এবং হের দালাল গুলা লাগার কারণে আমগো বেশ কিছু জিগরি ভাই বেরাদার হেগো বিসি লগ যে হয়েছে, হেইডা নিয়ে এখন একটু আলোচনা করি। মানে হেরা অনেকেই এখন টেনশন করতেছে যে আচ্ছা বড়ুয়া সাহেব যদি বাদ হইয়া যায়। শোনেন, প্রথম কথা হইল আমগো নেতা কি বড়ুয়া সাহেব? আরে ভাই, আমগো নেতা তো 173-22 যে রায়, ওই রায় আমগো নেতা। এই রায় মোতাবেক যে যখন দায়িত্ব থাকবো হেই আমগো নেতা। তো এখন আপনারা যদি কন বড়ুয়া সাহেব না থাকলে কি হবে কি হবে, এই কথা কইলে কি হবে? তাইলে তো কাকার দালাল গুলার লগে আপনাকেও তো আর কোনো পার্থক্যই থাকলো না। ওই যে কাকার দালাল গুলা যেরকম কয় যে রফিকুল আমিন ছাড়া কিছু হবে না, রফিকুল আমিন ছাড়া কিছু হবে না। তো এই যে আপনারা যারা বিসি লক হয়ে এখন কইতেছেন যে বড়ুয়া সাহেব না থাকলে কি হবে, বড়ুয়া সাহেব না থাকলে কি হবে, তাইলে কাকার দালাল আর আপনাকে লগে কোনো পার্থক্য থাকলো? শোনেন ভাইজানেরা, আমাগো সংগ্রামী তো ব্যক্তি পূজার বিরুদ্ধে। তো ব্যক্তি ফলো করার দরকার নাই, তো সিস্টেম ফলো করেন, সিস্টেম। আমরা সিস্টেমে বিশ্বাসী,
সিস্টেম ফলো করেন। গত এক সপ্তাহে জনে জনে ফোন দিয়া তো ভাই পাগল বানিয়ে আলাইছেন। হা উতাস কইরা একেবারে অস্থির অবস্থা, যে বড়ুয়া সাহেব না থাকলে কি হবে, বড়ুয়া সাহেব না থাকলে কি হবে, হের পিছে যেভাবে লাগছে। আরে ভাই, ব্যক্তি বিশেষের চিন্তা না কইরা সিস্টেম ফলো করেন আর হাতের কামটা করেন। আপনার যে হাতের কামটা, সেই হাতের কাম করেন। যে জেলার দায়িত্বে পাইছেন, জেলার দায়িত্ব, হ্যাঁ জেলা গোছান। আর যে বিভাগের দায়িত্ব পাইছেন, আপনি বিভাগ গোছান। জনে জনে ফোন দিয়ে হা উতাস করার তো দরকার নেই ভাই। তো এইবার আসেন দেখি আমাগো বড়ুয়া সাহেবের কি হইতে পারে। ওনার কিছুই হবে না, উনি বহাল তবিয়তেই থাকবে। মাঝখান থেকে গোয়া মারা খাইব কাকার ওই দালালগুলা। কেমনে বলতেছি। সেক্ষেত্রে এর আগে তলবি সভার একটা ঘটনা আপনাগুলোকে একটু শেয়ার করি, তাইলে আপনাকেও বুঝতে সুবিধা হবে। শোনেন, আদালতের লগে কখনো পাঙ্গা লিতে নাই। আদালতের লগে পাঙ্গা নিলে গোয়া মারা খাইতে হয়। তলবি সভার বিরুদ্ধে পাঙ্গা লিয়া কাকায় গোয়া মারা খাইছে না? পাঙ্গা না নিলে তলবি সভার বডি থাকতো। কিন্তু দেখেন, হ্যাঁ বাল পাকনামি করে যখন তলবি সভার বিরুদ্ধে আপিল করছে, আইন সিদ্ধ একটা জিনিসের বিরুদ্ধে যখন আপিল করছে, তখন আদালত আবার কি করছে, সুমোটো রুল জারি কইরা 173-22 রায় দিয়া, স্পেশাল অডিটের নির্দেশনা দিয়া এবার আরো মোটা মোটা বাম্বু দিছে কাকার গোয়ার মধ্যে। তো এই কারণে আদালতের লগে পাঙ্গা নিতে নাই। পাঙ্গা নিলে গোয়া মারা খাইতে হয়। আদালত হইতেছে ওই যে রূপ করতে ওই দরবেশ বাবার মতো। একটা গল্প কই আর কি। এক দরবেশ বাবার কাছে এক মুরিদ গেছে, গিয়া কয় বাবা একটা বিপদে পড়ছি, দোয়া করে দেন। তো দোয়া করে দিছে, এবার কয় 111 টাকা দে। তো হ্যাঁ তো এত টাকা নাই, হ্যাঁ একটু কমানের লেগা কয় বাবা একটু কমান। কয় 222। কয় বাবা আর একটু কমান। কয় 333। কয় বাবা আর একটু কমান। কয় 444। বা কয় বাবা আর একটু কমান। কয় 555। কয় কথা কইবি আর টাকা বাড়বো, কথা কইবি আর টাকা বাড়বো। তো আদালতের অবস্থা হয়েছে এইটা। আদালত আপনারা একটা রায় দিছে, আপনি বালপাকনিমি করে এটার বিরুদ্ধে আবার আপিল করলে এইটার চেয়ে আরো বড় ডলা আপনার উপরে দেয়া দিব। তার প্রমাণ, তলবি সভার বিরুদ্ধে কাকায় আপিল করার পরে যে গোয়া মারাটা খাইছে। তলবি সভা আদালতের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে আইন মাইনা তলবি সভা হয়েছিল। সেই তলবি সভার বিরুদ্ধে যখন কাকায় বালপাকনামি করে আপিল করছে, আপিল করার পরে এইবার রাষ্ট্র যা তুই তো বেশি বালপাকনামি করতেছস, এইবার রাষ্ট্রীয় কিছু লোকও দিছে, 173-22 রায়ও দিছে, স্পেশাল অডিটের নির্দেশনাও দিছে যে লে তলবি সভার বিরুদ্ধে আপিল করছিলি, লে এবার গোয়া মারা আরো বেশি করে রাখা। তো কাকা, তলবি সভার বিরুদ্ধে আপিল কইরা যে গোয়া মারা খাইছেন, যদি এটাতে না পোষায় আরো মোটা বাস খাইতে মন চায়, তাহলে এই বোর্ডের বিরুদ্ধে আপিল করেন, চেয়ারম্যানের বিরুদ্ধে আপিল করেন, আরো মোটা মোটা বাস আইব, আরো মোটা মোটা বাস আইব। এই বোর্ডের বিরুদ্ধে আপিল করলেই রাষ্ট্র এবার কি করবো জানেন? এটা আমার ধারণা আর কি, আরো কিছু রাষ্ট্রীয় কর্মকর্তা ঢুকাই দিয়া বাম্বু আপনার গোয়া দিয়ে আরো বেশি করে দিব। তো আপিল করেন কাকা, আপিল করেন, আমরা তো এটাই চাই, করেন করেন। তো এইবার আসি কাকার একটা অডিও ক্লিপ নিয়া। কাকায় সর্বশেষ যে ডায়মন্ড মিটিং করছে, হ্যাঁ কাকায় একটা কথা কইছিল আর কি। যাই হোক, কাকারে আমি কইছিলাম, কাকায় তো আমার কথা শুনে না, কাকায় শুনে ভুট্টো সাহেবের কথা। কাকারে কইছিলাম যে মুখটা বন্ধ রাখেন, মুখ খুললে গোয়া মারা খাইবেন, মুখটা বন্ধ রাখেন। এই কথা তো কাকায় শুনে না, খালি মুখ খুলে আর উল্লাপাল্টা কয়। তো সর্বশেষ ডায়মন্ড মিটিংয়ে কাকায় একটা কথা কইছে, মানে হের কোনো অপরাধ তো দূরের কথা, কোনো অনিয়মও যদি কেউ, সামান্যতম অনিয়মও যদি কেউ ধরাই দিতে পারে, হ্যাঁ বলে বিনা বাক্যে ডেস্টিনি থেকে চলে যাইব। যাই হোক, আসেন আমরা আগে কাকার অডিওটা একটু শুনি। আপনারা যদি প্রমাণ করতে পারেন আমার দ্বারা একটা ছোট্ট অনিয়ম হয়েছে, অপরাধ তো দূরের কথা, স্বেচ্ছায় আপনাদের সামনে দিয়ে ঘোষণা দিয়ে একদম ডেস্টিনি থেকে ফরইভার চলে যাও, কোনোদিন একটা টু শব্দ করবো না, তখন আমি মনে করবো আমার মতো অযোগ্য লোকের ডেস্টিনিতে দরকার নাই। কাকা, ঘোষণা দেওয়া চলে যাবেন প্রমাণ করতে পারলেই তো সমস্যা নাই। উল্টাপাল্টা কোনো অন্য কোনো বরাতের দরকার নাই। আপনার একটা মুখের কথাই আপনারে শোনাই। আপনি যে আসলে ভুল করছেন, এটা যে আপনি স্বীকার করছেন, এত দূরে যাওয়ার দরকার নাই। আপনারই একটা বক্তব্য শোনাই খারাপ। গত 7 এপ্রিল 2025 মাল্টিপারপাসের একটা প্রোগ্রামে আপনি কি কইছিলেন কাকা? চলেন আমরা এটা একটু শুনি। যেটা হয়েছে আমরা কিছু ভুল করেছি, সেই ভুলগুলো হচ্ছে মাননীয় নিহত মহোদয় থেকে অনুমোদন না নিয়ে 5 লক্ষ টাকার উপরে ভিডিও আমরা করেছি। তো কাকা, আপনি তো বড়ই কনফিডেন্টের লগে ডায়মন্ড মিটিং এ চ্যালেঞ্জ দিলেন যে অপরাধ তো দূরের কথা,
অনিয়ম, সামান্যতম অনিয়ম প্রমাণ করলেও নাকি আপনি বিনা বাক্যবে ডেস্টিনি ছেড়ে চলে যাবেন। তো কাকা, আপনি কি চ্যালেঞ্জ দিয়েছিলেন সেটাও শুনি, আর আপনি যে আবার ভুল স্বীকার করছেন সেটা পাশাপাশি চলেন, আমরা আবার একটু শুনি। আপনারা যদি প্রমাণ করতে পারেন আমার দ্বারা একটা ছোট্ট অনিয়ম হয়েছে, অপরাধ তো দূরের কথা, স্বেচ্ছায় আপনাদের সামনে দিয়ে ঘোষণা দিয়ে একদম ডেস্টিনি থেকে ফরইভার চলে যাও, কোনোদিন একটা টু শব্দ করবো না, তখন আমি মনে করবো আমার মতো অযোগ্য লোকের ডেস্টিনিতে দরকার নাই। যেটা হয়েছে আমরা কিছু ভুল করেছি, সেই ভুলগুলো হচ্ছে মাননীয় নিহত মহোদয় থেকে অনুমোদন না নিয়ে 5 লক্ষ টাকার উপরে ভিডিও আমরা করেছি। তো কাকা, আপনি তো নিজে স্বীকার করলেন যে আমরা কিছু ভুল করেছি, তা আবার ডায়মন্ড মিটিং এ এই চ্যালেঞ্জ ফসত করে আবার এই চ্যালেঞ্জ মারাইতে গেলেন কেন? যে বালের চ্যালেঞ্জ টিকবো না সেই চ্যালেঞ্জ আবার করেন কেন? শোনেন, এটা এআই এর যুগ, পাদ দিলে ওই পাদের শব্দ পর্যন্ত রেকর্ড হয়ে যায়। আর আপনি কি ভুগি চুগি এটা ভরসা পাইছেন যে আগের ট্রেনিং এ এক কথা কইবেন, পরের ট্রেনিং এ আরেক কথা কইবেন, এক এক ট্রেনিং এ এক এক ভুগি চুগি কথা কইবেন, আর মানুষে এটা খেয়াল করবো না? আপনি কি সেই ভরসা পাইছেন এটা? খারান খারান কাকা, পিকচার আভি বাকি হ্যায়, একটু খারান। আপনি যে অনিয়ম অপরাধ করছেন, আপনি যে কোন প্রমাণ দিতে পারলে চইলা যাবেন, তা হ্যাঁ আরো কিছু প্রমাণ দেই। আপনি তো মিয়া আদালত অবমাননার মতো গর্হিত অপরাধ করছেন, তার 2টা প্রমাণ আজকে দিব। তবে তার আগে আসেন দেখি আমরা যে আদালত অবমাননা জিনিসটা কি। বাংলাদেশে আদালত অবমাননার জন্য আদালত অবমাননা আইন 2013, আই মিন দ্য কন্টেম্পট অফ কোর্টস অ্যাক্ট 2013, এই আইনটা প্রযোজ্য হয়। এই আইনের পূর্ব নাম ছিল দ্য কন্টেম্পট অফ কোর্টস অ্যাক্ট 1926, যা বর্তমানে দ্য কন্টেম্পট অফ কোর্টস অ্যাক্ট 2013 বা 2013 নামে পরিচিত। তো আদালত অবমাননা কিন্তু 2 প্রকার, মানে আদালত অবমাননা 2 প্রকার। একটা হইল ফৌজদারি অবমাননা, আর একটা হইল দেওয়ানি অবমাননা। তো কাকা, আজকে যে 2টা উদাহরণ দিব এটা কিন্তু ফৌজদারি অবমাননা আর কি। মানে আপনি ফৌজদারি অবমাননার মতো গর্হিত অপরাধ করছেন। তো আসেন এবার দেখি ফৌজদারি অবমাননা এটার সংজ্ঞাটা কি। ফৌজদারি অবমাননা অর্থ ইচ্ছাকৃতভাবে মৌখিক বা লিখিত কোনো শব্দ দ্বারা বা চিহ্ন দ্বারা কিংবা প্রদর্শনযোগ্য কোনো কিছুর মাধ্যমে এমন কোনো কিছু প্রকাশ করা যা চলমান বিচারিক কার্যধারার স্বাভাবিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করে। সেক্ষেত্রে উক্ত অপরাধটি ফৌজদারি অবমাননা হিসেবে গণ্য হইবে। জি কাকা জি। তো 2016 সালে গাছ বেচা টাকা টুকা দুদুকে জমা দেওয়ার একটা ইস্যু নিয়ে এর আগে আমরা একবার আলোচনা করছিলাম, এটাই সেই ফৌজদারি অবমাননা। যাই হোক, হেগো কথা একবার আমরা শুনছিলাম, আজকে আমরা আবার শুনবো সেই হাদিস ভাই আর সেই মনির ভাইয়ের কথা। তো চলেন, কাকা যে চ্যালেঞ্জ দেয় যে হ্যাঁ বিলে কোনো অপরাধ করে নাই, অপরাধ তো দূরের কথা, সামান্যতম অনিয়মও করে নাই, হের লিগে আজকে এই ভিডিওগুলো আবার দিতাছি। কাকা আপনি আবার শুনেন হাদিস ভাইয়ের বক্তব্যটা, আসেন আমরা আবার শুনি। আদালত কর্তৃক 2016 সালে একটা রায় হয় 2800 কোটি টাকার। তো আমাদের কাছে কিন্তু জনাব রফিকুল আমিন সাহেব গাছ বিক্রি করেছে, যে অন্যদের কাছে কেন, আমরা নিজেরাই গাছ কিনি। তো আমি কিন্তু 50,000 টাকার গাছ কিনেছি, আমি ওইটা টাকাটা ফেরত পাইনি বা দুদকে দিয়েছি কিনা এটা আমার অজানা। তাইলে দেখেন, এই যে আমগো হাদিস ভাই এই যে হেজের টাকা দিল, এই টাকা কি দুদকে জমা হয়েছে? দুদকেও জমা হয় নাই। তাইলে এই ক্ষেত্রে আদালতের আদেশের অবমাননা করা হয়েছে, ওই যে ফৌজদারি অবমাননা। তো আসেন আমরা আরেকজনের বক্তব্যটা শুনি, আমগো মনির ভাইয়ের বক্তব্যটা এর আগেও শুনছেন আপনারা, আসেন আমরা আবার শুনি আজকে। 2016 সালে ডেস্টিনি ট্যুরিজম লিমিটেডের সাবেক এমডি মোহাম্মদ রফিকুল আমিন গাছের প্যাকেজ নির্ধারণ করেন প্রতি প্যাকেজ 25,000 টাকা করে। সেক্ষেত্রে আমি তার জামিনের উদ্দেশ্যে 2টি প্যাকেজ 50,000 টাকা, 2টি প্যাকেজ আমি ক্রয় করি। কিন্তু তার জামিনের উদ্দেশ্যে যে টাকা আমি প্রদান করি সেই টাকা আদৌ জমা হয়েছে কিনা আমি তা জানি না। তাইলে দেখেন মনির ভাইয়ের ক্ষেত্রেও কিন্তু সেম,
মনির ভাইও যেই টাকা দিছে সেই টাকাটা আদালত কি কইছিল এই টাকা ক্যাশ কইরা দুদকে জমা দিতে, তাহলে এখানেও কিন্তু আদালত অবমাননা হয়েছে, ওই যে ফৌজদারি অবমাননা। আবার কাকায় চ্যালেঞ্জ দেয় যে অপরাধ তো দূরের কথা, ন্যূনতম অনিয়ম আর কত দিমু কন। তো কাকা মেলা উদাহরণ তো দিলাম, আর লাগবো কিছু, আরো অনেক কিছুই আছে। আমগো ঝোলার ভিতরে আরো অনেক গোখরা সাপি আছে আর কি। আপনি তামসা বন্ধ না করলে, ডেস্টিনি নিয়ে ষড়যন্ত্র বন্ধ না করলে ওই গোখরা সাপ কিন্তু আমরা ছেড়ে দেবো। অতএব কাকা ভালোই যান। যাই হোক, এই যে আপনি যে চ্যালেঞ্জ দিছিলেন, এই চ্যালেঞ্জের কি হইব কাকা? আপনার অপরাধ প্রমাণ করে দিতে পারলে আপনি নাকি স্বেচ্ছায় সজ্ঞানে বিনা বাক্যে ডেস্টিনি ছেড়ে চলে যাবেন। তো আমরা দিলাম তো এখন প্রমাণ, যান চলে যান। আমরা অবশ্য তো আর এটা কই নাই যে আপনি যান গা, আপনি মুরব্বী মানুষ, এখন আপনার বয়স হয়েছে। আমরা সারাদিন পরিশ্রম করুম, মাঠে ঘাটে পরিশ্রম করুম, আপনি খালি বয়া বয়া খাইবেন, পায়ের উপরে পা তুলে খাইবেন, মোছে তা দিবেন। সরি, আপনার তো মোছ নাই, দাড়ি আছে, বয়া বয়া দাড়ির মধ্যে তা দিবেন আর সারাদিন বয়া বয়া খালি খাইবেন। আমরা তো এটাই কই, কিন্তু আপনি যেহেতু চ্যালেঞ্জ দিছেন, তো এবার চ্যালেঞ্জ সামলান। যেই চ্যালেঞ্জ ডিল করতে পারবেন না, ওই বালের চ্যালেঞ্জ করেন কেন? যাই হোক, শয়তানি বাদ দেন, ষড়যন্ত্র বাদ দেন, ডেস্টিনির ৪৫ লাখ মজলুমের লগে আর ষড়যন্ত্র করেন না। এবার আসি আরেকটা অন্য ইস্যুতে। আমগো খুলনার পিএইচডি আব্দুল হালিম মোরল ভাই, উনি অত্যন্ত সজ্জন একজন ব্যক্তি। এই মুহূর্তে উনি ক্যান্সারে আক্রান্ত হইয়া সম্ভবত হাসপাতালে আছেন। তো আপনারা যারা যারা সাধ্য হয় বা সামর্থ্য আছে, আপনারা দয়া করে মোরল ভাইরে একটু হেল্প করেন। উনি আমাদের কোম্পানির একজন সিনিয়র পিএইচডি। এই যে আজকে আমগো পিএইচডি আব্দুল হালিম মোরল ভাই এই যে মানুষের কাছে হাত পাততেছে, এটার জন্য এই রফিকুল আমিন দায়ী। তাকদির আল্লাহর হাতে, ঠিক আছে, যে ডেস্টিনির সমস্যা মানে স্বাভাবিক নিয়মে যেটা আমরা বুঝি আর কি, ডেস্টিনির এই সমস্যাটা না হইলে তাহলে আজকে আব্দুল হালিম মোরল ভাই তার নিজের ইনকাম দিয়ে হয়তোবা তার ট্রিটমেন্ট চালাইতে পারতো, কার মানুষের কাছে হাত পাতা লাগতো না। তাহলে এই যে মোরল ভাই মানুষের কাছে যে হাত পাততেছে, এটার জন্য এই রফিকুল আমিন দায়ী। এই দায় রফিকুল আমিনকে নিতে হবে। এই রকম হাজার হাজার মানুষ পিএইচডি এক্সিকিউটিভ এভাবে মানবেতর জীবনযাপন করতেছে ডেস্টিনির এই সংকটের কারণে। এই সব কিছুর দায় এই বাটপারকে নিতে হবে। যাই হোক, ধন্যবাদ পর্ব দিয়ে এবার শেষ করে দেব। ধন্যবাদ অবশ্যই আমাদের অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন। তলবি সভার বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা রেখেছিলেন তাদের মধ্যে উনি একজন। আর সদ্য প্রয়াত আমাদের লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক অবসরপ্রাপ্ত, আবারও ওনার রুহের মাগফিরাত কামনা করছি। তলবি সভার ক্ষেত্রে ওনারও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনার প্রতি। আপনি কাজ চালাই যান, আপনার সমস্ত কার্যক্রম এখন টু দ্য পয়েন্টে আগাইতেছে দেখাই বাটপারের গোষ্ঠী এখন কেউ 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 কিসির 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 মিসির শুরু করছে। এই স্পেশাল অডিটের কথা শুনেই এদের গয়ে আগুন জ্বলে গেছে। জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনি সঠিক ট্র্যাকে আছেন, আপনি আগাই যান। বাংলাদেশের সিংহভাগ বিনিয়োগকারী আপনার সাথে আছে। ডেস্টিনির ব্যবসায়িক কার্যক্রম চালু এবং সার্বিক বিষয়গুলোর ক্ষেত্রে যা যা ইতিবাচক সিদ্ধান্ত দরকার আপনি নিয়ে আগাই যান, আমরা আপনার সাথে আছি। আর ওই যে দালাল গোষ্ঠী যে দুই সেক্টর একটু ফাইজলামি টাইজলামি করতেছে, এগুলোর কথা বাদ দেন, ওগুলারে সাইজ করার লেগা আমরাই যথেষ্ট। সো জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনাকে লাল সালাম, আপনি এগিয়ে যান। ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনারেবল সিওও অ্যান্ড অনারেবল চিফ কোঅর্ডিনেটর ডেস্টিনি 2000 লিমিটেড এবং আমাদের অনারেবল কমরেড জনাব আশরাফুল আমিন। আপনার প্রতিও লাল সালাম। লাল সালাম এই জন্য যে আপনি গত 8 থেকে 10 মাসে ডেস্টিনিকে একটা পর্যায়ে নিয়ে এসে এখন যেই পর্যায়ে এনেছেন, আমরা এখন নিঃসন্দেহে বলতে পারি যে ডেস্টিনির ব্যবসায়িক কার্যক্রম চালু, ইনশাল্লাহ ইটস জাস্ট এ ম্যাটার অফ টাইম। সো আপনার প্রতিও অশেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনারেবল অল ফাউন্ডার ডিরেক্টর, বিশেষ করে যারা বিদেশে থেকে আমাদের বিদেশের সকল শুভাকাঙ্ক্ষীদেরকে নিয়ে একত্রিত হয়ে কাজ করে ডেস্টিনিকে শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে সহযোগিতা করছেন।
অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক, জনাব সাইদুর রহমান এবং জনাব মেজবাউদ্দিন স্বপন, আপনাদের তিনজনের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আমাদের অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক, আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা যে আপনি একটা লিডিং রোল প্লে করার মাধ্যমে আজকে ডেস্টিনিকে এই পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আপনার প্রতিও কৃতজ্ঞতা। আর হাইকোর্ট নিযুক্ত বোর্ডের যে সকল পরিচালকগণ ডেস্টিনি চালুর পক্ষে কাজ করছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আর যেই 2-4টা দালাল এদিক সেদিক করতেছে, বাটপারের দালালি করতেছে, ওগুলোর প্রতি কোনো ধন্যবাদ নাই। ওদের নিয়ে খেলাধুলা হবে যথাসময়ে। পিএইচডি ফোরাম এবং এক্সিকিউটিভ ফোরামের দায়িত্বশীলদের প্রতি বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমাদের পিএইচডি ফোরামের সভাপতি আমিন ভাই, ওয়াসিম ভাই, হিরো ভাই, এমদাদ ভাই, আসাদ ভাই, সাইদ ভাই সহ আরও যারা যারা সিরিয়াসলি এই মুহূর্তে কাজ করছেন এবং ডেস্টিনির আজকের এই পর্যায়ে আসার পেছনে, ডিস্ট্রিবিউটরদেরকে সংগঠিত করার পেছনে নিরলস পরিশ্রম যারা করে যাচ্ছেন, আপনাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা এবং সংগ্রামী স্যালুট জানাই। এর বাইরে যারা বিভিন্নভাবে ক্যামেরার সামনে থেকে, ক্যামেরার পিছন থেকে বিভিন্নভাবে ডেস্টিনি চালুর ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করছেন, আপনাদের প্রতিও অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলবো, আপনারা যার যার হাতের কাজটা করেন, আলিস সেন্টার যেই কাজটা দিতেছে সেই কাজটা করেন, পিএইচডি ফোরাম যেই কাজটা দিতেছে সেই কাজটা করেন, এক্সিকিউটিভ ফোরাম যেই কাজটা দিতেছে সেই কাজটা করেন, হাইকোর্ট নিযুক্ত বোর্ড যেই কাজটা দিতেছে সেই কাজটা করেন। হাইকোর্ট নিযুক্ত বোর্ডের হাতকে শক্তিশালী করেন। হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড চেয়ারম্যান জনাব প্রসাদ ভূষণ বড়ুয়া, ওনার হাতকে শক্তিশালী করেন। আমাদের কমরেড জনাব আশরাফুল আমিনের হাতকে শক্তিশালী করেন। পিএইচডি ফোরাম এবং এক্সিকিউটিভ ফোরামের হাতকে আরও শক্তিশালী করেন এবং সারা দেশব্যাপী ডেস্টিনি, পিএইচডি ফোরাম এবং এক্সিকিউটিভ ফোরামের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সবাই সহযোগিতা করেন। আমাদের এই হক এবং ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রাম চলছে এবং চলবেই। 5ই আগস্ট 2024 আমরা যেভাবে হাসিনারে খেদাইয়া বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করছিলাম, ঠিক এই আগস্ট মাসে ইনশাআল্লাহ আমরা ডেস্টিনির স্বৈরাচারের চূড়ান্ত পতনের মাধ্যমে ডেস্টিনিকেও স্বৈরাচার মুক্ত করবো ইনশাআল্লাহ। ডেস্টিনিতে এখন হক প্রতিষ্ঠা হবে, ডেস্টিনিতে এখন ইনসাফ প্রতিষ্ঠা হবে, ডেস্টিনিতে এখন 45 লক্ষ মাজলুমের বিজয় হবে এবং জালিমের চূড়ান্ত পতন হবে। আর আমাদের এই হক এবং ইনসাফ প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সংগ্রাম চলতেছিল, চলতেছে এবং চলবেই। কারণ ডেস্টিনি কারো বাপের না।